ওসমান হাদির এই ঘটনার পরে মানববন্ধন করা হয়েছিল, সেই মানববন্ধন থেকে ফেরার পথে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আচ্ছা, এর মধ্যে যখন ওসমান হাদির পুরো ফ্যামিলি ঢাকায় এসছে তার ট্রিটমেন্ট পারপাসে, তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে এবং একজন ছাত্রলীগের সাবেক কর্মী, মানে এখন যেহেতু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আমি সাবেক কর্মী বলছি, নেতা ইনফ্যাক্ট, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে ছোট ভাই প্রোটেকশন বাড়াও। তিনি একজনকে উদ্দেশ্য করে বলেছেন যে এভাবে মোটরসাইকেলে একা একা ঘোরাঘুরি করো না, পরিণতি খুব ভয়াবহ হবে। এবং তিনি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে আমাদের হাতে দিয়ে দাও, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এই 24-এর অভ্যুত্থানের সঙ্গে যুক্ত তাদেরকে হ্যান্ডেল করবার জন্য এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার দুজন নেতা, তিনি এবং তার সভাপতি, তিনি সাধারণ সম্পাদক, তারা দুজন দে উইল হ্যান্ডেল ইট। মনে থাকবে এক সপ্তাহ এখনো হয়নি, সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বাংলাদেশে 26-এ কোনো নির্বাচন আওয়ামী লীগ হতে দেবে না, তারা বানচাল করবার সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই বানচাল করবার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তো আপনি যদি ঘটনাগুলোকে মেলান, আপনি দেখবেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন, এই হাদির ঘটনাটার মধ্যে দিয়ে যে কতগুলো ঘটনা ঘটে গেল, সেটাই যথেষ্ট বুঝবার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোথায় আছে। বাংলাদেশে এই মুহূর্তে সকল রাজনৈতিক দল মিলিয়ে 2-2.5 হাজার প্রার্থী মাঠে আছে। সকল রাজনৈতিক দল যদি আমরা ধরি, জামাত, এনসিপি, বিএনপি সহ সকল রাজনৈতিক দল, অ্যাটলিস্ট 1.5 থেকে 2 হাজার প্রার্থী মাঠে আছে। এই প্রার্থীদের মধ্যে হাদি নিজেও কিন্তু একজন প্রার্থী। সো এই প্রার্থীদের মধ্যে আপনি যদি টার্গেট কিলিং করেন 20 থেকে 25টা, অ্যাটলিস্ট শুট করেন, মরা বাঁচা তো আল্লাহর হাতে, শুট করেন, আপনি মনে করেন 26 সালে একটা নির্বাচন হতে পারবে? প্রার্থীরা কি বের হওয়ার মতন সেই অবস্থায় থাকবে? এক, ইতিমধ্যেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যারা প্রার্থী হবেন তাদেরকে তিনি অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, যারা চাবেন তাদেরকে দিয়ে দিবেন। মানে বাংলাদেশটা কতটা ললেসনেস অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তার এই স্টেটমেন্টটাই এটা বুঝবার জন্য যথেষ্ট। যারা প্রার্থী হবে তার নিরাপত্তা তার নিজে নিতে হবে। রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসন, এখানে তাদের কোনো ভূমিকা নাই। এবং প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, যেটি আপনি বলেন, হাত তুলে সারেন্ডার করে ফেললো। আমরা আলোচনায় বসার আগে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির কিলারকে ধরবার জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন দ্যাট ভেরি ডে। জি, তো যেইটা ওনার সবচেয়ে শেষে করার কথা সেটা উনি সবচেয়ে প্রথমে করে দিচ্ছেন। মানে দায়িত্ব নেবেন না, এটা হচ্ছে মূল ব্যাপারটা। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেবেন না, স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে যেই ফোর্সেস গুলো কাজ করে তারা কেউ দায়িত্ব নেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তো আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের কথা বলেছেন। আমাদের ভাগ্য ভালো উনি বলেন নেই সব প্রার্থীদেরকে অস্ত্র চালানোর ট্রেনিং নিতে হবে, কেননা যতটা দায়সারা মন্তব্য করা সম্ভব এমনও বলতে পারতেন 2-2.5 হাজার প্রার্থী যারা বাজারে আছেন তারা যেন নিয়ম করে অস্ত্র চালানো শেখেন, কেননা এখানে সরকার কোনো ভূমিকায় নাই। যখন হাদির উপরে যারা আক্রমণ করলো তারা তখনও শহরে, তখনও কর্ডন করলে আপনি তাদেরকে ধরতে পারতেন। আমরা পুলিশকে অ্যাক্ট করতে দেখিনি, উপদেষ্টাকে অ্যাক্ট করতে দেখিনি। আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু এই উপদেষ্টা ছাড়াও আরও 4 জন লোক আছে, ওখানে সবচেয়ে বেশি উপদেষ্টাদের সংখ্যা সবচেয়ে বেশি এবং চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারীর সংখ্যাও বেশি। কাজে আমরা তার কোনো রেজাল্ট দেখতে পাই না। ওনাদেরকে ঠিক পুরনো পন্থার মতোই পুলিশ সম্পর্কে তোয়াজ করতে শুনি এবং যেই পুলিশের সংস্কার ছিল 1 নম্বর ইস্যু, 16 মাসেও তারা সেটি করতে পারেননি। কাজেই পুলিশ এখন কোনো রোলে নাই, বরঞ্চ নির্বাচনের বাতাস বুঝে পুলিশ এখন কোন দিকে পতাকা তুলবে আমরা ঠিক জানি না। এমনও হতে পারে যে যারা সহিংসতা করবে, যারা নাশকতা করবে, পুলিশের লয়ালিটি তাদের দিকেও থাকতে পারে, তাদের নিয়োগ কিন্তু ওই আমলে হয়েছিল। আচ্ছা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সরকারের কোনো গ্রিপের মধ্যে নাই, বরঞ্চ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সরকারকে পরিচালনা করে। আপনি বলছিলেন যে ডেভিল হান্ট ফেজ 2, এগুলো পোশাকি নাম শুনতে কিন্তু খুব ভাল লাগে। অপারেশন ডেভিল হান্ট একটা মচমচে, মানে আমাদের গোয়েন্দা কাহিনী পড়ার মতো মনে হয়। ডেভিল হান্ট 1-এ কি ঘটেছে, তার রেজাল্ট কি আমরা কিন্তু জানি না। আর যে অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্র অবৈধ অস্ত্র আছে, এবং বারবার সরকার বলেছে যে লাইসেন্সধারী অস্ত্রকেও জমা দিতে হবে, আবার ফেরত নিতে পারবেন, কোনো কিছুর কোনো জবাবদিহিতা নাই। ফলে অস্ত্রগুলো বাজারে রয়েছে এবং আপনার আমার বিরুদ্ধে সেটি ব্যবহৃত হলেও আমি অবাক হব না। কাজেই সরকারে যারা থাকেন তাদের অনেক দায়িত্বশীল হয়ে কথা বলতে হবে। প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন এটি আমাকে আরও বেশি অবাক করেছে। দেখুন, আমরা যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন বলি যে নির্বাচন কমিশনের হাতে প্রশাসন চলে যাবে, প্রশাসন দলনিরপেক্ষ হবে,
এইবারও কিন্তু দলনিরপেক্ষ হওয়ার বিষয় রয়েছে, কারণ আমরা প্রশাসনে বিশেষ একটি দল, একটি দক্ষিণপন্থী দলকে প্রশাসনে ভূমিকা পালন করতে দেখি। অনেক কর্মকাণ্ড দেখে বোঝা যায় তারা নির্বাচনের আগেই ক্ষমতায় চলে যাওয়ার একটা অনুভূতি ভোগ করছেন। কাজেই প্রশাসনকে দলনিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। এখন তার প্রধান যদি, নির্বাচন কমিশনের প্রধান যদি বলেন এটি বিচ্ছিন্ন ঘটনা, পৃথিবীর সব ঘটনাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে পারবেন। এগুলো যারা বলেন তারা আসলে দায়িত্বহীন উক্তি করেন এবং বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নেই। দেখুন, আমাদের এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি হচ্ছে 1 নাম্বার সমস্যা। আমরা ওই জায়গাটিতে উত্তরণ ঘটাতে পারিনি। এখন আপনার এক হাদির হত্যাকারীকে আপনি ধরতে পারছেন না, সীমান্ত দিয়ে চলে গেছে কিনা বিজেপি পর্যন্ত প্রেস কনফারেন্স করে। তারা কেন ধরে নিল, কেন তারা বলল যে এটা মির্জা আব্বাস সাহেব ঘটিয়েছেন? মানে একটা ঢিলে কতটা পাখি মারা যায়, এইটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে। জামাতের চেয়ে ভালো এটা কেউ জানেন। আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের সময় তারা একদম আওয়ামী লীগ হয়ে মিশে ছিল, আপনি তাদেরকে আলাদা করতে পারেন নাই। তারা একইভাবে বিএনপির মধ্যেও একটা বেশ বড় অংশ রাইট ফোর্স বা জামাত ঘরানার। এবং এই যে 5ই আগস্টের পর নতুন নতুন মুখ, নতুন নতুন হাঁক ডাক, নতুন নতুন চেহারা, নতুন নতুন বুলি আমরা শুনতে পাচ্ছি না? শুনছি তো। সো এই মানুষগুলো এতদিন মিশে ছিল বিভিন্ন দলে, এখন তারা বেরোচ্ছে। আমার প্রশ্ন হলো, হাদি তো গণতন্ত্র মঞ্চের প্রার্থী, তার সঙ্গে যেমন বিএনপি প্রার্থীর কন্টেস্ট হবে নির্বাচনে, তার সঙ্গে তো জামাত প্রার্থীরও কন্টেস্ট হবে নির্বাচনে। সো আপনি যদি শুরুতেই বিএনপির দিকে নজরটা ঘুরিয়ে দিতে পারেন, তাহলে কি করবেন? আপনি খুনিকে একটা খুব চমৎকার রিজনেবল টাইম দিতে পারবেন, যেই সময় খুনি পালায় যেতে পারবে। এবং ঠিক তাই হয়েছে এই ঘটনায়। মির্জা আব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু দেশে নাই, এবং এটা আবার সরকারও জানে না, এটা জানে হলো আরেকজন সাংবাদিক। তো ইজন্ট দ্যাট ভেরি ইন্টারেস্টিং? আমার তো মনে হয় এখানে জনাব মির্জা আব্বাসের নামটা ইচ্ছাকৃতভাবেই আনা হয়েছে, যাতে ঘটনাটা কিছুক্ষণের জন্য অন্যদিকে নজর সরানো যায়, মিডিয়ার নজর, কারণ জানে এটা পরে পাল্টাপাল্টি হবে, এবং পাল্টাপাল্টি হয়েছেও। হওয়ার পরে নজরটা অনেকখানি অন্যদিকে ছিল, এই ফাঁকে খুব আরামে খুনি পালিয়ে যেতে পেরেছে। সুতরাং আমাদের বুঝবার তো আসলে বাকি থাকে না, এটা থেকে গেইনার কারা হতে পারে, এটা থেকে লাভবান কারা হতে পারে। আর আমি একটা কথা বুঝি না, যে একদম মুখে মাস্ক টাস্ক দিয়ে ঢেকে যার কোনো রকম কোনো পরিচয় নাই, তিনি যখন একটি বাড়িতে ঢুকে মা মেয়ে দুজনকে হত্যা করেন এবং 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো আপনি ইনকম্পিটেন্ট বলতে পারবেন না। দে আর ভেরি কম্পিটেন্ট। তার মানে তারা কোনো জায়গায় তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে, কোনো জায়গায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে না। আমরা দেখতে পাচ্ছি হাদির ঘটনায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করছে না এবং করতে পারছে না। কেন পারছে না? কারা জড়িত, তাদেরকে আড়াল করতে এইরকম ঘটনা তো সাগররুনির সময় আমরা দেখেছি। 24 ঘন্টার যে আসামিকে ধরার কথা 48 ঘন্টা, সেটা 48 মাস তো বাদ, এর চেয়ে অনেক বেশি সময় পার হয়ে গেছে এখনো ধর ক্ষেত্রে। দেখুন, দেশে যাই খারাপ ঘটনা ঘটুক, আইন শৃঙ্খলার অবনতি হোক, হত্যা চেষ্টা হোক, সব কিছুর দায় সরকার প্রধানের। উনি তার টিম সাজিয়েছেন, উনি তাদেরকে নিয়োগ দিয়েছেন, উনি 16 মাসে তাদের রদবদল করেননি, এবং তাদের কোনো পারফরমেন্স ইভ্যালুয়েশন হয় না, এবং এই লোকগুলো তার আশেপাশেই থাকেন, এবং তাদেরকে দিয়ে উনি সরকারটি পরিচালনা করতে চেয়েছেন, যেখানে আমাদের জুলাইয়ের যা আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো ধূলিসাৎ হয়ে গেছে। জুলাইতে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিদায় চাইনি বা তার শাসনের অবসান চাইনি, আমরা সরকারে বা রাষ্ট্রে জবাবদিহিতা চেয়েছিলাম, মানুষের কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম, এবং আপনার একটি নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনের ভেতর দিয়ে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন। আমার এখন মনে হচ্ছে যে এই সংস্কারের আলোচনা করতে যাওয়াটাই আমাদের জন্য ভুল হয়েছে। আমাদের 3 মাসে একটি নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল, যাতে করে একটি নির্বাচিত সরকার বিগত 15 মাস শাসন করতে পারত। দেখুন, আপনি মানুষের নিরাপত্তা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যদি বলতে চান যে খুনিরা শহরে ঢুকে গেছে, ফ্যাসিস্টরা নেমে গেছে, যেটি প্রধান উপদেষ্টাও বলেছেন, এটি তো জনগণকে আরো ভয় দেখানো হচ্ছে। আপনি বারবার বলছিলেন যে হাদি বা অন্য কোনো প্রার্থী তার নিরাপত্তা দিবেন, আপনি ভোটারদের কি নিরাপত্তা দিবেন? ভোটাররা যে এই ঘটনার পরে ভোট কেন্দ্রে যাবে না, এটি কিন্তু মোটামুটি নিশ্চিত। তার মানে ভোটিং টার্ন আউট কম হবে। তখন যারা পলাতক তারা বলবে ভোটের টার্ন আউটের রেট বলে দিচ্ছে, মানুষ অংশগ্রহণ করেনি। আবার তাদের মতলব একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন বলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তখন তারা সেই গানও গাইতে শুরু করবে। প্রতিবেশী ভারত কিন্তু আপনাকে স্বস্তিতে থাকতে দিবে না। এগুলো রক্ষার দায়িত্ব সরকারের, সরকার সেখানে চরমভাবে ব্যর্থ হচ্ছে। আমি ছোট ছোট করে এই অংশ একটু নিতে চাই। রুমিনাপা, আরো একজন দর্শক ছিলেন শাহিন, তিনি প্রশ্ন করছিলেন যে আমাদের ইতিহাস বিকৃতির বিষয়টি নিয়ে তিনি জানতে চাচ্ছিলেন, যে
জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে ভারতীয়দের নির্দেশেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আমি এর সাথে একটু যুক্ত করতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তিনি বলেছেন যে পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর। এবং এরকম বেশ কিছু কথাবার্তা আমরা খুব ঘন ঘন এখন শুনতে পাচ্ছি।